এইহুন অপরিশোধিত তেল পাইপলাইন চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা। এই চুক্তিটা করা হয়েছিল 1983 সালে। সুতরাং সেই চুক্তি নবায়ন করতে তুরস্ক এবং ইরাক নতুন করে আলোচনা করছে এবং এই আলোচনার উপরে ভিত্তি করে নতুন খসড়া চুক্তি সই করা এবং বর্তমান জ্বালানি অবকাঠামো সচল রাখতে দুই দেশ দ্রুত পদক্ষেপ নিতে চায়। এর মধ্যে আমরা আরেকটা যে খবর জানি সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা চলছে কাতারে। কোন কোন খবর বলছে সেখান থেকে কোনো সিদ্ধান্তই আসে নাই, আবার কোন কোন খবরে বলছে যে সেখানে তাদের অগ্রগতি হয়েছে। এখন এই যে কাতারের মধ্যস্থতায় কাতারে ইরান এবং আমেরিকার মধ্যে যে আলোচনাগুলো চলছে, সেই আলোচনায় আমেরিকা ইরানকে চাপে রাখতে চাইছে, ইরান আমেরিকাকে চাপে রাখতে চাইছে। ইরান বলছে হরমুজ প্রণালীর উপরে যদি কোনো ধরনের আক্রমণ হয় সবকিছু নষ্ট হয়ে যাবে। আমেরিকা বলছে ইরানের উপরে আক্রমণ করার জন্য আমি দরকার হলে সব জাহাজ টাহাজ আবার নতুন করে পাঠাবো। এই পরিস্থিতিতে অনেকেই এটা মনে করছেন বা অনেকে এটা ধারণা করছেন, সন্দেহ করছেন যে আবার নতুন করে ইরানে আমেরিকা আক্রমণ করতে পারে। কিন্তু আমেরিকা নতুন করে ইরানে আক্রমণ করতে হলে তার আগে হয়তো যদি সে 100 বার হিসাব করতে, এখন তার 1000 বার হিসাব করতে হবে। সেই পরিস্থিতিতে সে মধ্যপ্রাচ্যে পড়েছে। এখন এই মধ্যপ্রাচ্যের পরিস্থিতিটা কবে থেকে শুরু হয়েছে? মূলত সর্বশেষ যে ব্যাপক এখানে একটা হচ্ছে ধরেন পারমাণবিক বোমা বিস্ফোরণ হয়েছে, এটা কবে থেকে শুরু হয়েছে? আজকে থেকে 1000 দিন আগে। 1000 দিন আগে 7ই অক্টোবর 2023 সাল ইসরায়েলের সীমান্ত দখল করার যে জায়গাগুলো সেগুলো ধরে হামাস গাজা ভূখণ্ডে তার যে অবরোধ ছিল, তাকে যে অবরোধ করে রেখেছিল ইসরায়েল, সেই অবরোধ ভেঙে আক্রমণ শুরু করে। বিভিন্ন জায়গায় ইসরায়েলের চেকপোস্টে আক্রমণ করে। সেই আক্রমণে কয়েকশো মানুষ নিহত হয়। তারপরে ইসরায়েল শুরু করে সারা বিশ্বকে নিয়ে গাজা ভূখণ্ডে ব্যাপক পরিমাণে তাণ্ডব এবং গণহত্যার লীলা খেলা। তার সেই গণহত্যার লীলা খেলায় হাততালি দেয় সারা বিশ্ব। আস্তে আস্তে টনক নড়ে বিশ্বের শান্তিপ্রিয় এবং মানবতাপ্রিয় মানুষের। তারা এটার বিরুদ্ধে সোচ্চার হয়, কিন্তু তাদের কথায় ইসরায়েল তার এই গণহত্যা থেকে এক পাও পিছায় না। কারণ ইসরায়েলের পিছনে একেবারে দৃঢ় প্রাচীরের মতো দাঁড়ায় ট্রাম্প প্রশাসন এবং আমেরিকা। ইসরায়েল, আমেরিকা এবং ইসরায়েলের দোসর বা বন্ধু রাষ্ট্ররা মিলে গত 1000 দিনে গাজা ভূখণ্ডের 90% সবকিছু ধ্বংস করে দিয়েছে। 90% জায়গা, ভবনগুলোর 90% ধ্বংস করে দিয়েছে। 90% ধ্বংস করে দিয়েছে। একটা শহরের 90% ধ্বংস করা মানে কি? কল্পনা করেন চোখটা বন্ধ করে, যে 90%, 100টা ঘর যদি থাকে তার মধ্যে 90টা ঘর ধ্বংস হয়ে গেছে। 2500 পরিবার, প্রায় 3000-এর কাছাকাছি, 2700 পরিবার। এই পরিবারগুলোর একজন মানুষও বেঁচে নাই। আরবদের পরিবারগুলো তো বড় বড় হয়। পরিবার বলতে শুধুমাত্র মা বাবা, 2টা ছেলে মেয়ে বা 3টা ছেলে মেয়ে, সেটা না। পরিবার বলতে মা, বোন, আত্মীয় স্বজন, হচ্ছে আপনার চাচা চাচি, সবকিছু মিলিয়ে এরা বড় পরিবার, 51বর্তী পরিবার। 3000-এর মতো পরিবারের একজনও বেঁচে নাই। কি ধরনের গণহত্যা চিন্তা করতে পারেন? আমি জানি না নিকট ইতিহাসে এই ধরনের কোন গণহত্যা একটা দেশের উপরে, একটা জাতির উপরে, শুধুমাত্র একটা অংশের, একটা জায়গার, এতটুকু জায়গার মানুষের উপরে এর আগে কখনো হয়েছে কিনা? হয় নাই। দ্বিতীয় বিশ্বযুদ্ধে এত অল্প জায়গায় এত বেশি মানুষ মারা হয় নাই, আর তারপরে তো হয়ই নাই। গাজা ভূখণ্ডের 80% জায়গা, গাজা ভূখণ্ডের 80% জায়গা ইসরায়েল পুরোপুরি দখল করে নিয়েছে। কি বুঝলেন? গাজা ভূখণ্ডের কি আছে? 80% জায়গা। আমি এই জিনিসগুলো রিপিট করি এটার জন্য যে জিনিসগুলো কি, এর মানে কি।
1000 দিন, 1000 দিন আগে হামাসের ওই আক্রমণে আমরা যে উল্লাস আনন্দ করেছিলাম, আজকে 1000 দিন পরে এসে সেটার বিরুদ্ধে ইসরায়েল এবং আমেরিকার তাণ্ডবে যত পরিবার, যত শিশু, যত নারী, যত বেসামরিক মানুষ, যত বাড়িঘর, যত হাসপাতাল, যত মসজিদ, মন্দির, গির্জা ইসরায়েল ধ্বংস করেছে তার হিসাব নাই, সত্য কথা যেটা। শুধুমাত্র কি তাই, গাজা ভূখণ্ড থেকে সে পশ্চিম তীরে আক্রমণ করেছে। পশ্চিম তীরের অবস্থা কি এখন? পশ্চিম তীরে এখন কতটুকু জায়গা আছে ফিলিস্তিন বলতে যে জায়গাটুকু, সেটা কতটুকু? এমনিতেই তো পশ্চিম তীরে ফিলিস্তিনিরা হচ্ছে ছিটমহলের মতো থাকতো, যে এইখানে 3টা ফিলিস্তিনি বাড়ি আছে, এইটারে ঘেরাও করে রাখো, ওরা ওটার মধ্যে যেভাবে থাকে থাকুক। ওইখানে আবার 5টা ফিলিস্তিনিরা থাকে, ওইটাকে ঘেরাও করে রাখো, ওরা ওইখানে থাকুক। এই যে এই বাড়ি থেকে ওই বাড়ি যেতে ধরেন হচ্ছে 500 মিটার জায়গা, হাফ কিলোমিটার জায়গা, এই হাফ কিলোমিটার জায়গা যেতে তাদের অন্তত 3টা-4টা ইসরায়েলি চেকপোস্ট পার হয়ে যেতে হয়। তো এই ফিলিস্তিনকে আপনি কি ফিলিস্তিন বলবেন? এক 1000 দিন আগে যেই আক্রমণ ইসরায়েল শুরু করেছে, সেই আক্রমণের আগুন কমে তো নাই, বরং আরো বেশি দাউ দাউ করে জ্বলেছে ইরানে, জ্বলেছে ইয়েমেনে, এবং এখন জ্বলছে লেবাননে। লেবাননে প্রত্যেক দিন ইসরায়েল আক্রমণ করে মানুষ মারছে, ঘর বাড়ি, অফিস, আদালত, গাড়ি, মোটরসাইকেল। আপনি কোন জায়গাটাকে নিরাপদ মনে করবেন? কোনো জায়গা না, কোনো জায়গা না। এরকম একটা পরিস্থিতি। 21,000 শিশুকে হত্যা করেছে গাজা ভূখণ্ডে গত 1000 দিন। 21,000। টোটাল 73,000 মানুষ মারা গেছে, তার মধ্যে 21,500 হচ্ছে শিশু, 12,500 হচ্ছে মহিলা। বিশ্বের কোন যুদ্ধে দেখেছেন যে যত মানুষ মারা গেছে তার অর্ধেক হচ্ছে নারী এবং শিশু? অথচ আমাদেরকে কি শেখানো হয়? আমাদেরকে আধুনিকতা শেখানো হয়, সভ্যতা শেখানো হয়, সভ্যতার গল্প বলা হয় যে সভ্যতা হচ্ছে এই, সভ্য দুনিয়া হচ্ছে এই, যেখানে বেসামরিক মানুষ, নারী, শিশু এরা হচ্ছে সবচাইতে বেশি নিরাপদ থাকবে এবং হচ্ছে রক্ষিত থাকবে। ইসরায়েল এখনো বলে আমি সভ্য বিশ্বের নেতা, আমেরিকা বলে আমি সভ্য বিশ্বের নেতা, ব্রিটেন বলে আমি সভ্য বিশ্বের নেতা, ফ্রান্স বলে আমি সভ্য বিশ্বের নেতা, জার্মানি বলে আমি সভ্য বিশ্বের নেতা। আর আমরা মুসলমানরা এরা সব অসভ্য দেশের লোক। কারণ কি? কারণ হচ্ছে এরা এলজিবিটিকে সাপোর্ট দেয় না, কারণ হচ্ছে এরা কি বলে এই নারী স্বাধীনতা, নারী ক্ষমতায়ন এগুলোকে হচ্ছে সাপোর্ট দেয় না, নারী শিক্ষার বিরুদ্ধে এরকম ভাবে বিভিন্ন ধরনের তাদের মতো করে হচ্ছে কিছু বয়ান এবং বর্ণনা তৈরি করে চাপিয়ে দিচ্ছে। অথচ এই যে এত মানুষ মারল, আপনি চিন্তা করেন তো, একেবারে মুসলমানরা পছন্দ করে না, মুসলমানরা পর্যন্ত নিন্দা করে, মুসলমানরা পর্যন্ত বলে যে এটা ইসলাম না, এটা আমার পক্ষের না, এটা আমার বিরুদ্ধে, এটার বিরুদ্ধে আমরা লড়াই করব, এবং লড়াই করেছে। সেই রকম উগ্র সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীগুলো যখন কিছু মানুষকে মারতো, তখন তারা পুরোপুরি এটাকে মুসলমানদের উপরে চাপিয়ে দিয়ে তারপরে এটার বিরুদ্ধে আন্দোলন, বৈশ্বিক আন্দোলন শুরু করত। আর এখানে সবার চোখের সামনে সাপোর্ট নিয়ে, ঘোষণা দিয়ে, সেনাবাহিনী নামিয়ে, টেলিভিশনে বলে, ভিডিও করে, নিজেরা পর্যন্ত ভিডিও করে মানুষ মেরেছে। নারী ধর্ষণের কথাগুলো তো বাদই দিলাম। অথচ সুশীলদের এই নিয়ে কোনো বক্তব্য নেই।
সুশীলদের তারপরেও বক্তব্য হচ্ছে হামাসকে কেন দায়ী করছো না? ইসরায়েলের লেবাননে আক্রমণের বিরুদ্ধে সুশীলদের বক্তব্য হচ্ছে হিজবুল্লাহকে কেন দায়ী করছো না? ইসরায়েলের ইরানের আক্রমণের ক্ষেত্রে সুশীলদের বক্তব্য হচ্ছে ইরান তো ব্যাপক পরিমাণে হচ্ছে মিসাইল বানাচ্ছে। ইসরায়েল ইরানকে পুরোপুরি ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা নিয়ে নেমে 40 দিন ধরে ইরানে যাচ্ছে তাই আক্রমণ করার পরেও সুশীলদের বক্তব্য হচ্ছে তারপরেও তো ইরান হচ্ছে বলছে ইসরায়েলকে দুনিয়ার থেকে নিশ্চিহ্ন করে দেবে, সে মুখে তো বলেছে, এটাই তো তার দোষ। এই যে বৈশ্বিক যে সুশীল এবং সুশীলদের সাপোর্টের যেই সমস্ত ঘটনা আপনি দেখবেন, আপনার আশেপাশের সুশীলরাও এরকম ভাবেই বড় বড় মানবিক ঘটনাগুলোকে ধামাচাপা দিয়ে কিছু কিছু এরকম সুতা দেয়া, অর্থাৎ ছোটখাটো কিছু জিনিসকে যেটা টিকবে না সেগুলোকে সামনে নিয়ে এসে বড় করে তারপরে হচ্ছে ওগুলো চাপিয়ে দেয় আপনার উপরে, ওগুলো চাপিয়ে দেয়। মানে আপনি সে 100টা মানুষ মারবে, গলা কাটবে, হত্যা করবে, ধর্ষণ করবে, তারপরে হচ্ছে পুরোপুরি হচ্ছে বাড়িঘর ধ্বংস করে দিবে, দখল করবে, তারপরে আপনাকে হচ্ছে উচ্ছেদ করে দিবে আপনার জায়গা থেকে, তারপরে আপনি কারো কাছে গিয়ে কিছু বলতে পারবেন না, এটা নিয়ে কারো কোনো কথা থাকবে না। কিন্তু আপনি যদি তার গায়ে একটা ঢিলও মারেন সেটাই হবে দোষ। আপনি কেন ঢিল মারছেন? আপনি তো অসভ্য, আপনার এই অসভ্যতার শাস্তি হওয়া দরকার। আমি একেবারে এই যুদ্ধ শুরুর আগেই একেবারে শুরুর দিকগুলোতে বলেছিলাম যে ইসরায়েল যা করছে পুরো এই জিনিসগুলো সব দেশে সে রপ্তানি করছে, অর্থাৎ তার যত ধরনের আকাম আছে আপনি ছোট থেকে ছোট আরো ক্ষুদ্র আপনি আপনার আশেপাশে গিয়ে দেখবেন যে এই আকামগুলো হচ্ছে হচ্ছে কি আকাম করছে, সব ধরনের আকাম করবে, তার বিরুদ্ধে আপনি কেস করতে যেতে পারবেন না, যাওয়ার সময় আপনাকে আটকাবে, তারপরেও যদি আপনি কেস করতে গিয়ে হচ্ছে থানা পর্যন্ত পৌঁছান তাহলে আপনাকে পুলিশ যেন কেস না নেয় সেটার জন্য ব্যাপক পরিমাণে চাপ দেবে, তারপরেও যদি পুলিশ কেস নেয় তারপরে সেই পুলিশকে ওখান থেকে হচ্ছে সে ট্রান্সফার করাবে, তারপরেও যদি না হয় তাকে বিভিন্ন ধরনের হুমকি দেবে, তার পরিবারকে হুমকি দেবে, তারপরেও যদি না হয় তাহলে হচ্ছে যখন মামলা চলবে সেই মামলায় সে এই জিনিসটাকে আপনার বিপক্ষে নেওয়ার জন্য, এবং শুধুমাত্র বিপক্ষে নেওয়া না, দোষী সে কিন্তু আপনাকে দোষী করে সে জেলে আপনাকে পাঠাবে, সেটার জন্য সব ধরনের সে পরিকল্পনা পন্থা, ব্ল্যাকমেইলিং বলেন, তারপরে হচ্ছে জজকে ঘুষ দেওয়া বলেন, তাকে বিভিন্ন ধরনের চাপ সৃষ্টি বলেন, উপর থেকে তার উপরে বিভিন্ন ধরনের ফোন আসা বলেন, সবকিছু করে। এগুলো হচ্ছে না অহরহ আমাদের দেশে? ঠিক একই কাজটা বড় আকারে ইসরায়েল করছে। তাহলে কি বলা যায় যে ইসরায়েলের যত আকাম আছে আমাদের গ্রাম পর্যন্ত চলে গেছে সেইগুলো। যাও, ওখানে যেতে চাই নাই, তারপরেও কেমনে কেমনে যেন চলে যাচ্ছি। পুরো ইউরোপ জুড়ে ব্যাপক পরিমাণে গরম শুরু হয়েছে, ব্যাপক তীব্র তাপদাহ। এই তীব্র তাপদাহে ইউরোপে হাজারের উপরে মানুষ মারা গেছে, ডুবে মারা গেছে। এই গরমের কারণে সাঁতার জানা না জানা মানুষ যেখানে পাচ্ছে সেখানেই হচ্ছে পানিতে নামছে, এবং কোনো কোনো জায়গায় স্রোতে, কোনো কোনো জায়গায় থামা পানিতে হচ্ছে সাঁতার না জানার কারণে মানুষ মারা যাচ্ছে। ইউরোপ এটা নিয়ে চিন্তা করছে যে যেভাবে এই আবহাওয়ার পরিবর্তন হচ্ছে দিন দিন, এটার বিরুদ্ধে তারা কি ধরনের পরিকল্পনা পদক্ষেপ নিতে পারে। সেজন্য তাদের বিদ্যুৎ চাহিদা বাড়ছে, গ্যাসের চাহিদা বাড়ছে। এই বিদ্যুৎ চাহিদা, গ্যাসের চাহিদা তাদের দ্রুত সমাধান করা দরকার, কিন্তু দ্রুত সমাধানের কোনো উপায় নেই। এমনকি ইউরোপের কাছে সবচেয়ে বেশি গ্যাস এবং তেলের রিজার্ভ আছে যেই দেশটির, সেই রাশিয়া পর্যন্ত এখন যেই ভারতের কাছে সে তেল বিক্রি করতো সেই ভারতের কাছ থেকে এখন সে তেল কিনছে। ব্যাপারটা বুঝছেন কোন দিকে যাচ্ছে? এবারে আরো কয়েকটা ঘটনা, সেই ঘটনার মধ্যে একটা হচ্ছে
সিরিয়ার রাজধানী দামেস্কতে আজকে একটা ক্যাফেতে বিস্ফোরণ হয়েছে এবং বিস্ফোরণে দামেস্কের ঐতিহাসিক আল মারজাহ এলাকার একটা জনাকীর্ণ ক্যাফে ধ্বংস হয়েছে। আকস্মিক এই হামলায় ঘটনাস্থলে অন্তত 6 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে, 22 জন গুরুতর আহত হয়েছে। এখনো পর্যন্ত কোনো গ্রুপ বা কোনো পক্ষ এই হামলার দায় স্বীকার করে নাই। ইরানের $6 বিলিয়ন যে জব্দ তহবিল নিয়ে একটা কথা আলোচনা চলছে, যে $12 বিলিয়ন 6 বিলিয়ন জব্দ করা যে তহবিল সেটা ইরানের কাছে ফেরত দেয়া হবে। কাতারের রাজধানী দোহায় মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার পর ইরান বলছে যে কাতারে থাকা জব্দকৃত তহবিলের আংশিক অবমুক্তির ঘোষণা দেয়া হয়েছে। এই $6 বিলিয়ন একটা অংশ দিয়ে ইরান জরুরি মানবিক ও চিকিৎসা সামগ্রী কেনাকাটা করতে পারবে বলেও আলোচনায় অগ্রগতি হয়েছে বলে জানানো হচ্ছে। তবে এখনো পর্যন্ত ইরানের হাতে কোনো অর্থ বা পয়সা আসে নাই বলে বলা হচ্ছে। ওদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়া গত 2 রাত ধরে ব্যাপক পরিমাণে হামলা চালিয়েছে। আমরা জানি ইউক্রেন গত প্রায় 1.5 মাস ধরে রাশিয়াতে বিভিন্ন জায়গায় ব্যাপক হামলা চালিয়েছিল, রাশিয়া চুপ ছিল। এখন রাশিয়া গত রাত থেকে ইউক্রেনে ব্যাপক পরিমাণে হামলা চালিয়েছে এবং সেই হামলায় কিয়েভের আবোলানস্কি জেলা সহ বিভিন্ন স্থানে আবাসিক ভবন, সামরিক এবং বেসামরিক অবকাঠামো ধ্বংস হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলার তীব্র নিন্দা জানিয়ে রাশিয়ার বিরুদ্ধে নিশ্চিত এবং বড় ধরনের প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছেন। তুরস্কে যে ন্যাটো সম্মেলন হবে, সেই ন্যাটো সম্মেলনে যে আলোচনা হবে তার মধ্যে 2টো আলোচনা সবচেয়ে বেশি গুরুত্ব পাবে। তার মধ্যে একটা হচ্ছে এই ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আর একটা হচ্ছে ইরান ইসরায়েল আমেরিকা যুদ্ধ। ওদিকে ভেনিজুয়েলায় যে ব্যাপক জোড়া ভূমিকম্প হলো, সেই জোড়া ভূমিকম্পের আঘাতে নিহতের সংখ্যা বেড়ে 2295 জনে দাঁড়িয়েছে। ভূমিকম্পের পর ধসে পড়া হাজার হাজার ভবনের নিচে এখনো অনেক মানুষ নিখোঁজ আছে এবং উদ্ধার কাজ চলছে। ইউরোপীয় ইউনিয়নের মানবিক সাহায্য বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন যে সেখানে এখন ভয়াবহ চিকিৎসা সংকট তৈরি হতে পারে এবং ভয়াবহ মানবিক সংকট এবং স্বাস্থ্য সংকট হতে পারে। স্বাস্থ্য সংকট বলতে ব্যাপক পরিমাণে যদি মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে এবং তাদেরকে যদি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সরিয়ে নেওয়া না যায়, তাহলে সেগুলো থেকে সেই শরীরগুলো পচে সেগুলো থেকে বিভিন্ন ধরনের সংক্রামক রোগ ছড়িয়ে পড়তে পারে। এই সংক্রমণ রোগের মাধ্যমে সেখানে শুধুমাত্র ভেনিজুয়েলায় না, ভেনিজুয়েলায় যেই সমস্ত দেশ থেকে ত্রাণকর্মীরা গেছে তাদের মধ্যেও এটা ছড়িয়ে বড় ধরনের একটা মহামারীতে রূপ দিতে পারে বলে মনে করছেন বা সতর্ক করছেন ইউরোপের মানবিক সাহায্য বিশেষজ্ঞরা। ওদিকে গতকালকে বলেছিলাম যে ট্রাম্প তার আর্থিক বিবরণী প্রকাশ করেছেন এবং সেই আর্থিক বিবরণী থেকে জানা গেছে যে গত বছরে তার ব্যক্তিগত আয় $2.2 বিলিয়ন পৌঁছেছে। অর্থাৎ গত 1 বছরে তার আয় ব্যাপক পরিমাণে বেড়েছে। এই বিপুল পরিমাণ আয়ের প্রধান উৎস ছিল বিভিন্ন ধরনের ডিজিটাল লাইসেন্সিং চুক্তি, অর্থাৎ সে ডিজিটাল লাইসেন্সিং দিয়েছে বিভিন্ন কোম্পানিকে, সেই চুক্তি, ক্রিপ্টোকারেন্সির মার্কেট থেকে পাওয়া লভ্যাংশ। মার্কিন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা এবং আইনের লড়াইয়ের মাঝেই তার এই আকাশচুম্বী আয়ের তথ্য সামনে এলো এবং তিনি বলেছেন যে আগামী নির্বাচনে তিনি যথেষ্ট পরিমাণে দরকার হলে এই টাকাগুলো খরচ করবেন। ওদিকে আলবেনিয়ার রাজধানীতে বিক্ষোভ চলছে। আলবেনিয়ার বর্তমান প্রেসিডেন্ট, বহুদিন ধরে যিনি ক্ষমতায় আছেন সেই প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর বিরুদ্ধে, সেই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মেদিরামা তার পদত্যাগের দাবিতে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে তীব্র বিক্ষোভ করছে। এক পর্যায়ে বিক্ষুব্ধ জনতা পার্লামেন্ট ভবনের নিরাপত্তা বেষ্টনী ভেঙে ফেলার চেষ্টা করলে পুলিশের সাথে সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ, টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়, কিন্তু বিক্ষোভ থেমে থেমে
চলছে, এটা হয়তোবা আলবেনিয়াতে বড় ধরনের একটা পরিবর্তন নিয়ে আসতে পারে। ইইউ এবং চীন বাণিজ্য ও জলবায়ু আলোচনা চলছে। ইউরোপ জুড়ে বয়ে যাওয়া তীব্র তাপবাহ বা হিট ডোম এর মধ্যে ইউরোপীয় ইউনিয়ন এবং চীনের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দুই পক্ষ বাণিজ্য দ্বন্দ্ব দূর করতে এবং বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নতুন একটা যৌথ কর্ম পরিকল্পনা নিয়ে আলোচনা করছে, যেটা ইউরোপ এর আগে সবসময় করত আমেরিকার সাথে, এখন সেটা করতে চাচ্ছে চীনের সাথে। ইউরোপের বাজারে চীনা পণ্যের শুল্কায়ন এবং পরিবেশ বান্ধব জ্বালানি নিশ্চিত করাই এই বৈঠকের মূল লক্ষ্য। ওদিকে বেলজিয়ামের পার্লামেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা, বেলজিয়ামে একটা অ্যাপার্টমেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বেলজিয়ামের বন্দর নগরী অ্যান্টওয়ার্পে একটি বহুতল অ্যাপার্টমেন্টের ভবনে মাঝরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে 5 জন মানুষ পুড়ে মারা গেছেন বলে নিশ্চিত করা হয়েছে। এছাড়াও 16 জন ধোঁয়ায় দম বন্ধ হয়ে তারা আহত অবস্থায় হাসপাতালে আছে। এই শহরটাতে আমি গিয়েছিলাম, খুব গুরুত্বপূর্ণ, খুবই সুন্দর একটা শহর বেলজিয়ামের। জাপানে 6 মাত্রার ভূমিকম্প, এটা খুব বড় ধরনের কিছু না। সুদানে আন্তর্জাতিক মানবিক সতর্কতা। সুদানের নর্দার্ন কর্ডোফান বা উত্তর কর্ডোফান অঞ্চলে চলমান গৃহযুদ্ধ এবং ড্রোন হামলা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। জাতিসংঘের জরুরি ত্রাণ সমন্বয়কারী টম ফ্লেচার বলেছেন যে তীব্র লড়াইয়ের কারণে লাখ লাখ বেসামরিক মানুষের খাবার, পানি এবং বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। এল ওবেদ শহরে হাজার হাজার নাগরিক চরম মানবিক বিপর্যয়ের মুখে পড়েছেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে যে সুদানে প্যারামিলিটারি গ্রুপ যারা সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করছে, তারা সুদানে ব্যাপক পরিমাণে গণহত্যা এবং মানব